এই সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট শেখ ওমর। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আজকে আমাদের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাস্টিস AFM আব্দুর রহমান স্যার, তিনি অলরেডি উপস্থিত আছেন, এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিনিয়র অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহমেদ। এবং অনুষ্ঠানে আজকের এই সেমিনারে প্যানেলিস্ট হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবাল এবং অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম মুসা। আপনাদের সবাইকে আজকের এই সেমিনারে স্বাগত জানাচ্ছি, এবং আজকের যে বিষয়বস্তু সেটার সম্বন্ধে আমি সংক্ষেপে কিছু কথা, অনুষ্ঠান শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলে নিচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্টে বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটার পরিণতি 5ই আগস্টে ঘটেছে, সেটার পরবর্তীতে গত 1 বছর ধরে রাষ্ট্র সংস্কারের বা সাংবিধানিক সংস্কারের যেসব আলোচনা হচ্ছে সেটাকে শেষ পর্যন্ত একটা জুলাই চার্টারের রূপ দেওয়া হয়েছে। তো এখন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সেক্টরের মধ্যে এই একটা একাডেমিক এবং সাংবিধানিক বিতর্ক হচ্ছে যে এই জুলাই চার্টারকে কীভাবে সংবিধানের অন্তর্ভুক্ত করা যায়, কিংবা এমন একটা স্ট্যাটাস দেওয়া যায় যেটা যেন ভবিষ্যতে এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে, কিংবা জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে অভিপ্রায় জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটার স্পিরিটটা যেন আগামী দিনের বাংলাদেশে অপরিবর্তিত থাকে। তো এই বিষয় নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে বা যে প্রস্তাবনাগুলো এসেছে, এটার ব্যাপারে স্বাভাবিকভাবেই বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত আছে। কারণ সংবিধানের বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য যে ধারণাটি আমাদের মধ্যে আছে, কিংবা সারা পৃথিবীর একাডেমিয়ার মধ্যে আছে, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের যে রাষ্ট্র পরিচালনার যে মৌলিক নীতিগুলো, যেগুলো সেই দেশের যে রাষ্ট্র জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেটা কি সংবিধান হিসেবে ইনকর্পোরেট করে নেওয়া হয়। তো বাংলাদেশে এটা 1947-এ যখন ভারত পাকিস্তান স্বাধীন হয়, তখন থেকে এটা একটা বিতর্ক চলছে। সেটা আপনারা জানেন যে আমরা যে দেশের লেগাসি বহন করছি যে পাকিস্তান, সেখানে কিন্তু সংবিধানের মূল নীতি কী হবে, অবজেক্টিভ রেজলিউশন কী হবে, সেটা নিয়ে একটা দীর্ঘ বিতর্ক হয়েছে। যে কারণে পাকিস্তান একটা আনুষ্ঠানিক সংবিধান পেতে প্রায় 1956 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এবং পাকিস্তানে সবসময় এই যে রাষ্ট্রের নীতির মধ্যে সেকুলারিজম কিংবা গণতন্ত্র কিংবা ইসলাম, এগুলোকে কীভাবে স্পেস দেওয়া হবে সেটা নিয়ে একটা দীর্ঘ বিতর্ক চলেছে। তো পাকিস্তানি এরপর কোনো সংবিধানই শেষ পর্যন্ত সাস্টেইন করেনি। আমরা দেখেছি বারবার সেখানে সংবিধান পরিবর্তন বা সংবিধান বাতিল করা হয়েছে। তো 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখনও একটা একই ধরনের সাংবিধানিক বিতর্ক বা মূলনীতিগত বিতর্ক শুরু হয়েছিল, যেটা কিন্তু আজ পর্যন্ত সমাপ্ত হয়নি। যদিও 1972-এর সংবিধানে 4টি মৌলিক নীতিমালা নেওয়া ছিল রাষ্ট্র পরিচালনার, যে আমরা সবাই জানি যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই 4টিকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় এটা নিয়ে এটা পরিবর্তন করা হয়েছে, এবং এখনও পর্যন্ত এটা নিয়ে বিতর্ক চলছে যে একটি রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক মূলনীতি কী হতে পারে। যেমন কিছুদিন আগেই কিছু বহুত্ববাদ নিয়ে, যদিও এখন আর এই আলোচনা নেই, বহুত্ববাদ নিয়ে একটা আলোচনা শুরু হয়েছিল যে এটা বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে আসবে কিনা। তো তখনই এটা নিয়ে একটা কথা হচ্ছিল যে বহুত্ববাদ এমন একটা নীতি বা এমন একটা পলিটিক্যাল আইডিয়া, যেটা অ্যাকচুয়ালি এই দেশের মানুষ এই 5ই আগস্টের আগে কখনো শুনেনি। তো যে নীতিটা দেশের মানুষ চেনে না, জানে না, সেটাকে সংবিধানের নীতি হিসেবে, যত মহতী হোক, সেটাকে সংবিধানের নীতি হিসাবে ইনকর্পোরেট করা যায় কিনা, সেটা একটা বিতর্কের জায়গা রয়েছে। এখনও যখন বলা হচ্ছে যে পরবর্তীতে বাংলাদেশের সংবিধান যখন পরবর্তী সংসদের যখন সংবিধান সংশোধিত হবে, কিংবা সংবিধানের মূলনীতি হিসেবে কী নেওয়া হবে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। বিশেষত দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে যে তারা 1977 সালে যেটা এনেছিল যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই বিষয়টি তারা রাখতে চায়, যদিও অন্য দলগুলো হয়তো অন্য কিছু মূলনীতিকে প্রস্তাব করেছে। তো এই প্রেক্ষাপটে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে আসলে আমরা যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে চাই, সেটাকে সাংবিধানিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কী কী পন্থা আছে, কী চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে কথা বলবো। এবং হচ্ছে আসলে ব্রডার আসপেক্টে বাংলাদেশের সংবিধানে কোন ধরনের নীতি থাকলে সেটা দীর্ঘমেয়াদী সাস্টেইন করবে এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করতে পারি।
এটা কেন বারবার এই কথাটা বলা হচ্ছে যে সংবিধানে কেন জনগণের আকাঙ্ক্ষা আসতে হবে? আসলে জনগণের আকাঙ্ক্ষা যদি কোনো দেশের সংবিধান ধারণ না করে, তাহলে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে পাকিস্তানে বা বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই, বারবার সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয়, বারবার মূলনীতি পরিবর্তন নিয়ে কথা হয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্র ঠিকমতো ফাংশনাল থাকতে পারে না। যেমন আমরা সংবিধানের যে সংজ্ঞাটি একদম সবচেয়ে অল্প বয়স থেকে যেটা আমরা শিখি, যে কিংবা আমাদের বিসিএস পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের ভাইভা পরীক্ষাগুলো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তো একটা কোটেশন আসে যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর। সো এই যে আমরা বলছি যে কনস্টিটিউশন হচ্ছে এমন একটা ওয়ে অফ লাইফ যেটা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে, এটা অ্যারিস্টটলের সংজ্ঞা হিসেবে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যারিস্টটল এ ধরনের কথা কখনো বলেন নাই, এটা অন্য কারো কথা। যাই হোক, সো এই যে রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে যে কথাটা বলছে, সো আমাদের দেশের জনগণ কি আসলে কখনো বেছে নিয়েছে কিনা যে আমি কি আসলে ধর্মনিরপেক্ষতা দিয়ে শাসিত হতে চাই, আমি কি আসলে জাতীয়তাবাদ দিয়ে শাসিত হতে চাই, আমি কি গণতন্ত্র দিয়ে শাসিত হতে চাই, কিংবা কখনোই জনগণ বেছে নেয়নি, এটা চাপিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ইন্টেনশনালি পারপাসলি। ইনশাআল্লাহ কথা বলার সুযোগ পাবেন। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই যে জনগণ বেছে নেয় বা রাষ্ট্র বেছে নেয়, এই জায়গাটাতে বাংলাদেশ বা পাকিস্তান মানে যেখান থেকে আমাদের সাংবিধানিক জার্নি শুরু হয়েছে সেটা আদৌ কখনো হয়েছে কিনা, এটাই আমি আপনারা যারা এখানে আলোচনা করবেন বিজ্ঞজন আছেন, আমি তাদের কাছ থেকে এই বিষয়ে শুনতে চাইবো। আর আমাদের যিনি আছেন কিনোট স্পিকার জাস্টিস FM আব্দুর রহমান স্যারের বক্তৃতার একটা ছোট বুকলেট আমরা দিয়েছি, আমরা এইটা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেটার ভিত্তিতেও আমরা আলোচনা করবো। তো আমি এখন ফর্মাল আলোচনা শুরু করার আগে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জুলহাসউদ্দিন আহমেদ স্যারকে অনুরোধ করব আমাদের মাননীয় প্রধান অতিথি এবং প্যানেলিস্টদেরকে নিয়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য।